Last class we discussed regarding the peptic ulcer disease, and out of that what is that difference between duodenal ulcer and gastric ulcer, it was discussed, correct? জি স্যার। একটা পেশেন্ট যখন আমাদের কাছে এসেছে হ্যাভিং এ প্রবলেম লাইক পেপটিক আলসার ডিজিজ, আমরা তার সিমটম দেখে ফিল করলাম যে হ্যাঁ হি ইজ সাফারিং ফ্রম পেপটিক আলসার ডিজিজ, বাট সিমটম আমাদেরকে ডায়াগনোসিস করতে মেজরিটি পোর্শন হেল্প করে। ফর দ্য কনফার্মেশন অফ আওয়ার ডায়াগনোসিস উই নিড সাম ইনভেস্টিগেশনস ইন কেসেস অফ অল ডিজিজেস, and like that in case of peptic ulcer disease we need some investigations to confirm our diagnosis. And what are the important investigations that I am now discussing with you? First of all, we need to examine the blood of the patient, because আমরা জানি we have read that there is peptic ulcer that indicates there is an ulcer either in the duodenum or in the stomach, and where there is ulcer there may be some bleeding, and if bleeding is trace and continuous then the patient may become anemic. So আমরা যদি তাকে একটা কমপ্লিট ব্লাড পিকচার ব্লাড সিবিসি করি সেক্ষেত্রে আমরা তাকে একটা অ্যানিমিক ফিচার পাইতে পারি। So we need a complete blood picture. Another important test we need, that is the stool for occult blood test. যদি কোনো পেশেন্টের একটা স্টুলে আমরা অকাল ব্লাড টেস্ট পজিটিভ পেলাম তখন অবভিয়াসলি ইট উইল ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ সাম সোর্স অফ ব্লিডিং ইনসাইড দি জিআই ট্র্যাক্ট, অ্যান্ড মোস্টলি ইট ইজ আইদার ইন দি স্টমাক অর ইন দি ডিওডিনাম। সো এক্ষেত্রে তাহলে আমাদেরকে একটা হেল্প করছে যে একটা সাসপেক্টেড পেপটিক আলসার ডিজিজের পেশেন্টের যদি আমরা অকাল ব্লাড টেস্ট পজিটিভ পেয়ে থাকি, যদি তাকে আমরা এনিমিয়া পেয়ে থাকি, তাহলে আমরা ধরে নিতে পারি যে ইয়েস দেয়ার ইজ অবভিয়াসলি অ্যান আলসার হুইচ ইজ ব্লিডিং। ওকে, নেক্সট ইনভেস্টিগেশন আসছে কি, যেটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আমরা বলি, যেটা হচ্ছে ইসোফেজিও গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। এটা একটা রিসেন্ট নাম, ইসোফেজিও গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। ইসোফেজিও গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি মানে এটা একসাথে ইসোফেগাস, স্টমাক অ্যান্ড ডিউডেনামকে দেখা যায় যে প্রসিডিওরে, এটাকে বলা হচ্ছে ইসোফেজিও গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। আর কারেন্ট আমরা চলতি ভাষায় একে বলি আপার জিআই এন্ডোস্কোপি, যে টার্মটা হয়তো তোমরা শুনেছো, হরহামেশা শুনতে পাবা। আমরা প্রায়ই এই টেস্টটা মানুষকে করতে দেই, আপার জিআই এন্ডোস্কোপি। এটা হচ্ছে আমাদের চলতি নাম, বাট এটাকে আমরা বই পুস্তকের নাম বলি ইসোফেজিও গ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। এটা হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যে টেস্ট দিয়ে আমরা ধারণা করতে পারি যে যখন আমরা আপার জিআই এন্ডোস্কোপিতে কী করা হয়, একটা প্রব ভিতরে দেওয়া হয় যার মাথায় লাইট সোর্স আছে এবং ক্যামেরা আছে। ওইটা আমাদের যত যে পথ দিয়ে যাবে সেই পথের সমস্ত পিকচারটা আমাদের সামনে মনিটর থাকে, মনিটরে ওরা সেন্ড করবে এবং সেখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা কি করতে পারছি, দেখো এই যে আপার জিআই এন্ডোস্কোপিটা এর কিন্তু দুটো ভ্যালু আছে এখানে, একটা আছে ডায়াগনস্টিক ভ্যালু, আরেকটা সামটাইমস উই ক্যান ইউজ ইট ফর দি থেরাপিউটিক পারপাস। তা রিগার্ডিং দি ডায়াগনস্টিক ভ্যালু, আমরা প্রথমে যখন দিচ্ছি ইসোফেগাস দিয়ে যখন যাচ্ছে তখন ইসোফেগাসে কোনো ভ্যারিক্স আছে কিনা, কোনো আলসার আছে কিনা, ইসোফেগাইটিস আছে কিনা, এগুলোকে আমরা দেখতে পেলাম। নেক্সট স্কোপ যখন ক্যামেরাটা যখন স্টমাকে ঢুকলো তখন আমরা কি দেখতে পাই যে কোনো অ্যাকিউট আর ক্রনিক কোনো আলসার স্টমাকে আছে কিনা, স্টমাকে কোনো গ্রোথ আছে কিনা, স্টমাকে কোনো আলসার থেকে ব্লিডিং হচ্ছে কিনা, স্টমাকে কোনো পলিপ আছে কিনা, স্টমাকে কোনো টিউমার দ্যাট ইজ জিস্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টমাল টিউমার আছে কিনা, আবার কোথাও স্ক্যারিং অথবা অবস্ট্রাকশন আছে কিনা। তাহলে এতগুলো জিনিস আমরা স্টমাকের ভিতরে এই এন্ডোস্কোপ দিয়ে দেখতে পাচ্ছি। এরপরে এন্ডোস্কোপটাকে আমরা পায়োরাস দিয়ে পাস করে আমরা ডিউডেনামে নিয়ে আসি। যখন ডিউডেনামে নিয়ে আসি তখন আমাদের দেখি যে সেখানে কোনো আলসার আছে কিনা, আলসারটা ব্লিড করছে কিনা। ঠিক আছে, তাহলে এতগুলো জিনিস কিন্তু আমরা ডায়াগনস্টিক পারপোজে এন্ডোস্কোপটা আমরা ইউজ করছি। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। এরপরে আসছে কি, আবার থেরাপিউটিক পারপোজে আমরা ইউজ করতে পারি। সেটা কেমন? মনে করো যে আমরা দেখলাম যে স্টমাকে বা ডিউডেনামে একটা আলসার আছে, সেখান থেকে একটু একটা ব্লিডিং হচ্ছে, অল্প একটা মাইনর ব্লিডিং হচ্ছে, আমরা ওই জায়গাটাকে কটারাইজেশন করতে পারি। আমরা যদি ওখানে কটারাইজেশন করতে পারি
তাহলে কি ব্লিডিংটা বন্ধ হয়ে গেল, এরপরে হয়তো আমরা ট্রিটমেন্ট করলে আলসারটা হিল করতে পারে। তাহলে ফার্স্ট থিং কী করতে পারি, আমরা একটা কটারাইজেশনটা করতে পারি। আর কি করতে পারি, যদি স্টমাকে কোনো পলিপ বা ডিউডামে নয়, স্টমাকে মেনলি কোনো পলিপ থেকে থাকে, পলিপটাকে আমরা স্নেরিং মানে দ্যাট ইজ পলিপটাকে আমরা ওখান থেকে গোড়ার থেকে পোড়ায় কেটে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই প্রবলেম থেকে পেশেন্টটা সেফ হয়ে গেল। ইটস ফর থেরাপিউটিক পারপাস। যদি কোনো স্টমাকে কেউ কোনো ফরেন বডি এন্ট্রি কোনোভাবে ইনজেস্ট করে থেকে থাকে, ফরেন বডিটাকে আমরা রিমুভ করতে পারি। আবার কি করতে পারি, যদি কোথাও কোনো আলসার থাকে সেখান থেকে আমরা মাল্টিপল সেকশন থেকে বায়োপসি নিয়ে আমরা এটাকে কনফার্ম করতে পারি। মেনলি ফর দি স্টমাক ম্যালিগনেন্সির ক্ষেত্রে অবভিয়াসলি উই টেক সাম বায়োপসিস অ্যান্ড সেন্ড ইট ফর দি হিস্টোপ্যাথোলজি। সেখান থেকে আমাদেরকে কনফার্মেশন দেয় অ্যান্ড অ্যাকর্ডিংলি উই চুজ দি ওয়ে অফ ট্রিটমেন্ট। তাহলে আমরা এখানে এতগুলো এই আপার জিআই এন্ডোস্কোপ দিয়ে আমরা ডায়াগনস্টিক পারপাসও এটা ইউজ করতে পারছি, আমরা এটা ট্রিটমেন্ট পারপাসেও ইউজ করতে পারছি। নেক্সট থিং আছে কি, কন্ট্রাস্ট এক্সরে। কন্ট্রাস্ট এক্সরে দ্যাট ইজ দেয়ার ইজ এ কন্ট্রাস্ট মিডিয়া নেম বেরিয়াম। এটা একটা ইনার্ট কন্ট্রাস্ট মিডিয়া। নর্মালি আমরা এক্সরেতে কখনো স্টমাকের সাইজ শেপ আমরা দেখতে পাই না, বাট যদি ওর ভিতরে একটা ইনার্ট সাবস্টেন্স দিয়ে দেওয়া হয় যার ছবি আসবে, তাহলে আমরা স্টমাককে আউটলাইন করতে পারি এক্সরেতে। দ্যাট ইজ হোয়াই এই প্রসিডিওরটা ছিল। এটা অনেক পুরানো প্রসিডিওর, বাট নাও এ ডেজ ইট ইজ গোয়িং টু বি অবসোলেটেড, বাট স্টিল উই আর প্র্যাকটিসিং ইট। হয়তো তোমরা যখন ডাক্তার হবে বা তোমরা যখন আরও 1-2 বছর পরে দেখবা যে বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডিনামকে সবাই ভুলে গেছে। হোয়াট এভার দ্য থিং, বাট ইউ মাস্ট হ্যাভ টু নো দি নেম অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু নো দি ইউজ অফ ইট। এই কন্ট্রাস্ট এক্সরের ভিতরে আছে বেরিয়াম শলো এক্সরে, অর্থাৎ অ্যাজ দি নেম ইন্ডিকেটেড এই ইনার সাবস্টেন্সটাকে গুলে পানির সাথে গুলে তাকে পেশেন্টকে খাইতে বলা হচ্ছে, এবং তখন একটা সিরিজ এক্সরে নেওয়া হচ্ছে যে সলোয়িং প্রসেসটা যেভাবে যাচ্ছে ওই সাথে সাথে ডাইটা নিচের দিকে পাস করছে এবং অ্যাকর্ডিংলি ছবি উঠছে। বিশেষ করে এটা করা হয় সাধারণত স্টমাকের কোনো মোটিলিটি ডিসঅর্ডার বা আদার্স কোনো প্রবলেম সাসপেক্ট করলে আমরা সাধারণত এটা বেশি করি। আরেকটা করা হয় কি বেরিয়াম ফলো থ্রো এক্সরে। ইয়েস, এটা আমরা স্টমাকের ভিতরে বেরিয়ামটা ইসোফেগাস হয়ে স্টমাকের ভিতরে যাচ্ছে, কোথায় অবস্থান নিচ্ছে এর পুরোটাও আমরা এক্সরে সিরিজ অফ এক্সরেতে আমরা দেখতে পাই। আরেকটা করতে পারি কি বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডিনাম। যখন তুমি কোনো পেশেন্টকে তুমি স্টমাকে পেপটিক আলসার ডিজিজ সাসপেক্ট করে বেরিয়াম মিল এক্সরের কথা বলবে, তখন অবভিয়াসলি ইউ শুড টু রাইট ডাউন লাইক দিস যে অ্যাডভাইস বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডিনাম। তাহলে কি হচ্ছে, এই বেরিয়ামটা তোমাকে স্টমাকে চলে আসলে তোমাকে কি হচ্ছে দেখো, স্টমাকে তুমি আকার আকৃতিটা ছবিতে দেখতে পাচ্ছ এক্সরেতে, প্লেন এক্সরেতে। তো স্টমাকটা যদি কোনো ডাইলেটেশন হয়ে থাকে সেটাও আমরা বুঝতে পারছি, স্টমাকটা যদি কোথাও কন্ট্রাক্টেড হয়ে যেয়ে থাকে সেটাও আমরা বুঝতে পারছি। মোরওভার স্টমাকে যদি কোথাও আলসার থেকে থাকে সেটাকে আমরা দেখতে পাই একটা নিক হিসাবে, দ্যাট ইজ একটা প্রজেক্টেড অংশ হিসাবে আমরা সেটা দেখি, এবং ওর অপোজিট সাইডে একটা কনস্ট্রিকশন থাকে যেটাকে আমরা বলি আলসার ক্রেটার। ঠিক আছে, তো তাহলে আমরা এটা দেখতে পারি আলসার আছে কিনা দেখতে পারি। আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে কোনো স্টমাকের ভিতরে কোনো অলরেডি কোনো ডিফর্মিটি অ্যারাইজ করেছে কিনা, কোনো স্টেনোসিস ডেভেলপ করেছে কিনা। কারণ যেহেতু আমরা বলছি যে বেরিয়াম মিল এক্সরে অফ দি স্টমাক অ্যান্ড ডিউডিনাম, এটা স্টমাকে কিছু সময় থাকার পরে পেরিস্টালটিক ওয়েবের সাথে এটা অবভিয়াসলি ডিউডিনামে পাস করবে ইফ দেয়ার ইজ নো অবস্ট্রাকশন ইন দি পাইলোরাস। তো যদি দেখা যায় যে এই ডাইটা আমাদের ডিউডিনামে পাস করে নাই, স্টমাকে স্ট্যাগন্যান্ট আছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে অবভিয়াসলি দেয়ার ইজ অবস্ট্রাকশন ইন দি পাইলোরাস। সো উই ক্যান ডায়াগনোস এ কেস অফ পাইলোরিক স্টেনোসিস বাই দিস ফিলিংস। আর যদি ডিউডিনামে থাকে, ডিউডিনামে যদি এটা আলসার থেকে থাকে বা যদি স্ক্যারিং থেকে থাকে, তো ডিউডিনাল ক্যাপটা একটু ডিফর্মড হয়ে যায়। সে থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে এটা মানে অ্যাক্টিভ অর হিল্ড আলসার এখানে আছে। মোরওভার যে যদি একটা স্টমাকে যদি কোনো ম্যালিগনেন্ট মাস থেকে থাকে, সেই মাসটা অনেক সময় দেখা যায় যে ডাইয়ের ভিতরে একটু প্রট্রুশন মতো বোঝা যায়, যেটাও অথবা ওর চারিপাশে একটা আলসারগুলো একটা কনস্ট্রিকশন হয়ে যায়, আলসার ক্রেটার সৃষ্টি করে, আলসার ক্রেটার। এটাকেও দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ দেয়ার ইজ অ্যান আলসার অ্যান্ড হপফুলি ইট ইজ অ্যান ম্যালিগনেন্ট আলসার। তাহলে এটাও গেল আমাদের কিন্তু একটা ডায়াগনস্টিক প্রসিডিওর। অ্যানাদার ওয়ান ইজ ইউরিয়া ব্রেথ টেস্টিং।
আমি এখানে আরেকটা জিনিস ভুল করেছি বলতে, রিগার্ডিং দি আপার জিআই এন্ডোস্কোপি, যদি আমরা এই পেশেন্টকে কোনো এইচ পাইলোরি ইনফেকশন সাসপেক্ট করে থাকি, তাহলে সেখান থেকেও স্টমাকের ওয়াল থেকে আমরা অল্প একটু বায়োপসি নিয়ে সেটা আমরা টেস্ট করে ফাইন্ড আউট করতে পারি। এটা তোমরা একটু ওইখানে মনে রেখো আপার জিআই এন্ডোস্কোপির ভিতরে। নাও অ্যানাদার ইনভেস্টিগেশন ইজ ইউরিয়া ব্রেথ টেস্টিং। ইউরিয়া ব্রেথ টেস্টিং, সেখানে কি হচ্ছে, যদি আমরা এইচ পাইলোরি ইনফেস্টেশন থাকে তো এটা ধরার জন্য আমাদের এই টেস্টটা করা হয়, এবং সেখানে কি বলা হয়, পেশেন্টকে একটা কার্বন এনরিচড ইউরিয়া সলিউশন খাইতে দেওয়া হয়। কার্বন এনরিচড ইউরিয়া সলিউশন খাইতে দেওয়া হয়, এবং এইটা কি করে, ইট এক্সহেলড কার্বন ডাইঅক্সাইড, এটা স্টমাকের ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেশি সৃষ্টি করে সেটাকে লিবারেট করে, এবং এটা মেজার করে আমরা বলতে পারি যে হ্যাঁ, দেয়ার ইজ এক্সিস্টিং এইচ পাইলোরি ইনফেকশন। তাহলে এইগুলো হচ্ছে দিজ আর দি কমন ইনভেস্টিগেশনস দ্যাট উই নিড টু ডু ইন কেস অফ কনফার্মেশন আওয়ার ডায়াগনোসিস। এখানে একটা কথা মনে রাখবা, ইন অল পেশেন্টস উইথ অ্যালার্মিং সিমটমস রিগার্ডিং পেপটিক আলসার ডিজিজ, endoscopy is required. In all patients with alarming symptoms regarding peptic ulcer disease, endoscopy is required. And what are the alarming symptoms? Number 1 is dyspepsia, number 2 is weight loss, number 3 is vomiting, number 4 is anorexia, and number 5 is hematemesis and melena. যদি আমরা একটা সাসপেক্টেড পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে এই সমস্ত সিমটমগুলো পেয়ে থাকি, যাকে আমরা বলি যেটা যে অ্যালার্মিং সাইন, তো সেক্ষেত্রে অ্যালার্মিং সিমটম, সেক্ষেত্রে আমাদের আপার জিআই এন্ডোস্কোপি ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড টু টেস্ট। ওকে, নাও আমরা পেপটিক আলসার ডিজিজের সিমটম পেয়েছি, কাদের কাদের হয় পেয়েছি, কীভাবে ডিউডেনাল আলসারকে আমরা ডিফারেন্সিয়েট করব সেটা জেনেছি, এবং কিভাবে আমরা ইনভেস্টিগেশন দিয়ে এটাকে কনফার্ম করব সেটা জেনেছি।